আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন এবং সালাম। আমরা আগেই ঘোষণা করছিলাম যে হচ্ছে যেহেতু পেট্রো বাংলার সামনে পরীক্ষা, এটা উপলক্ষে হচ্ছে একটা আমরা ওয়েবিনার করব, যেখানে হচ্ছে পেট্রো বাংলার ক্যারিয়ারের বিভিন্ন অপরচুনিটি অ্যান্ড দেন হচ্ছে এখানে এক্সাম প্রস্তুতি সম্পর্কে প্রোস অ্যান্ড কনস নিয়ে আলোচনা করা হবে। সো আমাদের দুজন সাকসেসফুল দুজন হচ্ছে আমাদের গেস্ট হিসেবে আছেন। প্রথম হচ্ছে আমার বড় ভাই, ইউনিভার্সিটির বড় ভাই, হলের বড় ভাই, সজীব ভাই। সজীব ভাই পরবর্তী পরিচয় তো পরে দিব, আমি একটু ব্রিফ দিয়ে নেই। ভাই হচ্ছে এখন পেট্রো বাংলাতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আর ভাই পড়াশোনা করছেন যে বুয়েট থেকে, সিভিল ডিপার্টমেন্ট থেকে আর কি। আর সাথে আছে আমার বন্ধু, আমার ব্যাচমেট আব্দুল্লাহ আল মাহমুদ। ও হচ্ছে মেকানিক্যাল 15, আমার সেম ব্যাচমেট। ও সেম হচ্ছে পেট্রো বাংলাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আর কি। তো আমি আর কথা না বাড়াই, আমি হচ্ছে স্পেশালিস্টদের কাছে চলে যাচ্ছি, বিশেষজ্ঞ যারা এই বিষয়ে তারাই কথা বলুক। আর প্রথমে হচ্ছে আমি আমন্ত্রণ জানাচ্ছি সজীব ভাইকে। হ্যাঁ, ধন্যবাদ জুয়েল। আচ্ছা, আমি তাহলে স্লাইডটা প্রেজেন্ট করি। হ্যাঁ, শিওর শিওর। আপনার এন্ড থেকে স্লাইড শেয়ার করতে প্রবলেম হলে আমাকে বলতে পারেন, আমি শেয়ার করতে পারবো। মনে হয় হয়ে গেছে, একটু আচ্ছা এটার সাথে একটু আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, স্লাইড চলে আসছে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্লাইড চলে আসছে আমাদের। ভাই স্লাইডটা হচ্ছে প্রেজেন্টেশন মোডে দেন পরিচয় দিয়ে নেই। ভাই কাইন্ডলি স্লাইডটা প্রেজেন্টেশন মোডে দেন, তাহলে হচ্ছে পুরোটা দেখা যাবে আর কি। এই যে নিচে যে প্রেজেন্টেশন, হ্যাঁ প্রেজেন্টেশন। এখন কি দেখা যাচ্ছে? এখন ভাই পুরো স্ক্রিন দেখা যাচ্ছে, প্রেজেন্টেশন মোডে দিলে মানে পুরোটা দেখা যাবে আর কি। না, আমি প্রেজেন্টেশন মোডে দিছিলাম আসলে। আচ্ছা দেখি। আচ্ছা, সমস্যা নাই ভাই, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পরিচয় দিয়ে নেই আমার। আচ্ছা, আমি হচ্ছে মোহাম্মদ সজীব হোসেন, পেট্রো বাংলাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। বর্তমানে ইঞ্জিনিয়ারিং ডিভিশনে আমার পদায়ন। পেট্রো বাংলায় আমরা 2023-এর মানে জয়েন করেছি, পরীক্ষা হয়েছিল 2022-এ। তো এটা মোটামুটি সংক্ষিপ্ত পরিচয়। পেট্রো বাংলা সম্বন্ধে বলতে হলে, পেট্রো বাংলা নামকরণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এটা আসলে 1974 সালের পর থেকে বিভিন্ন নাম ছিল আসলে প্রথম দিকে। তারপরে 1985 সালে বাংলাদেশ অয়েল গ্যাস মিনারেল কর্পোরেশন হিসেবে নামকরণ করা হয়। তো পেট্রো বাংলা 1985 সালে এক অধ্যাদেশের মাধ্যমে আসলে গঠিত। আর পরবর্তীতে 1988 সালে সার্ভিস রুল দিয়ে আমরা আসলে বর্তমানে আমাদের মানে পেট্রো বাংলা চলতেছে আসলে। তো পেট্রো বাংলা মূলত গ্যাস, তেল অনুসন্ধান, তারপর হচ্ছে অনুসন্ধানের পর সেই গ্যাস কীভাবে ট্রান্সমিশন করা যায়, বিতরণ করা যায়, এই ধরনের কাজগুলো মোটামুটি করে থাকে। তো এর জন্য আসলে বিভিন্ন ধরনের কোম্পানি গঠিত হয়েছে। এর পরবর্তীতে সময়ের প্রয়োজনে বিভিন্ন ধরনের কোম্পানি গঠিত হয়েছে। তো প্রথমে যদি চিন্তা করা যায় যে পেট্রো বাংলা হইতেছে কয়েকটা গ্যাস উৎপাদন কোম্পানি আছে। তো সেগুলোর মধ্যে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড, তারপর সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড। বাপেক্সের কাজ, বাপেক্স গ্যাস প্রোডাকশন করে, যদিও প্রাথমিক দিকে তাদের মানে কাজ শুধু অনুসন্ধানের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো পরবর্তীতে আসলে অনুসন্ধানের পর দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় তারা আসলে গ্যাস প্রোডাকশনে গেছে। এই হচ্ছে মোটামুটি গ্যাস প্রোডাকশনের দিকে। আর গ্যাস ট্রান্সমিশন কোম্পানি একটাই আছে, সেটা হচ্ছে জিটিসিএল। আর হচ্ছে গ্যাস বিতরণ কোম্পানি 6টা। তো
তো এটা আসলে দেশব্যাপী যেখানে যেখানে মানে অঞ্চল ওয়াইজ ভাগ 6টা গ্যাস বিতরণ কোম্পানি আছে। আর একটা হচ্ছে যে 2000 সালের মানে কিছু আগে সিএনজি সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য আরপিএসএল নামে আরেকটা কোম্পানি গঠন করা হয়। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস যেটাকে হ্যাঁ, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড। এর পরবর্তীতে খনি সম্বন্ধে কয়েকটা কোম্পানি আছে, যেটা আসলে আমাদের ওই কয়লা ভিত্তিক হচ্ছে বাংলাদেশ কোল মাইনিং কোম্পানি লিমিটেড, আর হচ্ছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। তো পেট্রোবাংলা এই মূলত এই কোম্পানিগুলোর মধ্যে মানে কাজের বিভিন্ন দেখা যাচ্ছে যে সমন্বয় করে থাকে। তারপর হচ্ছে যে দেখা যাচ্ছে যে পেট্রোবাংলা বাংলাদেশের দেশীয় গ্যাস কোম্পানিগুলো থেকে যে গ্যাস উৎপাদন, সেটা বর্তমানে কিন্তু আমাদের চাহিদা সেটা পূরণ করতে পারছে না। তো এর কারণে পরবর্তীতে আমাদের দেখা যাচ্ছে এলএনজি কিছু আনতে হয় বাইরে থেকে। সেটা মাহমুদ এটা সম্বন্ধে আরো ভালো বলতে পারবে। তো বর্তমানে মোটামুটি আমার জানা মতো 1/3 মতো আমাদের আসলে যে গ্যাসের যে আমাদের বর্তমান যে সঞ্চালিত গ্যাসের তার 1/3 মতো হচ্ছে যে এই এলএনজি। তো এই মোটামুটি 13টা কোম্পানি। আমি আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে যদি বলতে যাচ্ছি, মেকানিক্যাল সম্বন্ধে আসলে বাংলাদেশে মানে গ্যাস সেক্টরে কাজ করার জন্য আসলে গ্যাস ইঞ্জিনিয়ার বলে আসলে তেমন কেউ নাই। তো আসলে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মানে সিএসই সবাই আসলে এখানে, মানে কেমিক্যাল আসলে সিএইচই সবাই আসলে এখানে মানে গ্যাস ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে আসলে। তো দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে কিছু কিছু কাজ থাকে যেগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, বেশিরভাগটা আমি মনে করি যে মেকানিক্যাল রিলেটেড। তো আমার মনে হয় যে কোম্পানিগুলোতে কাজ করলে মেকানিক্যালের বিষয় সম্বন্ধে খুব ভালো মতো আইডিয়া পাওয়া যাবে। তো পেট্রোবাংলায় আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিল্ড লেভেলে কাজ করা হয় না। তো আসলে সিভিল বলই আর হচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল যেটাই বলি, তো মানে সে ধরনের কাজের আসলে মানে ডাইরেক্ট মানে ফিল্ড লেভেলের মানে অভিজ্ঞতাটা কখনো আসলে পাওয়া যায় না। মানে পেট্রোবাংলা মূলত বেশিরভাগ কাজ হচ্ছে ডেস্ক জব টাইপের। ডেস্ক জব টাইপ, হ্যাঁ এরকমই আসলে। আচ্ছা। তো ডেস্ক জব থাকার কারণে দেখা যাচ্ছে যে আসলে সেই কাজগুলোর সাথে একটু মানে ফিল্ড লেভেলের কাজের সাথে একটু অপরিচিত থাকতে হয়। তবে এখন অবশ্য কিছুটা যদিও চেঞ্জ হচ্ছে সিনারিও, আমি মনে করি যে আসলে কিছু ফিল্ড ভিজিট থাকতেছে, তো এর কারণে আসলে আইডিয়া পাওয়া যায় কাজের মধ্যে। তো কাজ করতে করতে আবার দেখা যাচ্ছে যে কিছু কাজ সম্বন্ধে ধারণা লাভ করা যায় আসলে। তো গ্যাস বিতরণ কোম্পানিগুলোতে আসলে অনেক ধরনের কাজ আছে এবং ট্রান্সমিশনের কাজ, এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে মেকানিক্যালের অনেক একটা বড় পার্ট আছে আসলে। আর হচ্ছে মাহমুদ এর পরবর্তী বক্তা আছে, ও আসলে আরো ভালো বলবে, সমস্যা নেই। তো আমি যতটুকু দেখছি যে সিভিলের কাজ খুব সীমিত এখানে, আসলে মেকানিক্যাল কাজটা অনেক বেশি আমার মনে হয়েছে। আচ্ছা, পেট্রোবাংলার হচ্ছে যে আসলে আমি যখন মানুষের কাছে পরিচয় দিই যে আমি পেট্রোবাংলাতে চাকরি করি, তো অনেকে বলে আসলে কোথায় পোস্টিং। আসলে পেট্রোবাংলার যদি আমাদের যে মানে চাকরি, তো আমরা হ্যাঁ হেড অফিস আমরা বলি, আসলে পেট্রোবাংলার নিয়োগ আগে আলাদাই ছিল, মানে শুধু পেট্রোবাংলা নিয়োগ দিত, কোম্পানিগুলোর কোম্পানি নিয়োগ দিত। তো এখন হচ্ছে যে পেট্রোবাংলা চাকরি হলে তো ঢাকাতেই পোস্টিং হবে, আর যদি কোম্পানিতে চাকরি হয় তাহলে তো ধরো কোম্পানিতেই আলাদা আলাদাভাবে চলে যাবে। তো এখন হচ্ছে যে চয়েসের উপরে অনেকে নির্ভর করে। তো জুয়েল মনে হয় চয়েস, জুয়েল কি পরীক্ষা দিবা নাকি সামনে? ভাই আমি আলহামদুলিল্লাহ পরীক্ষা থেকে 2 বছর থেকে দূরে আছি। আচ্ছা। তো
ওইটা না হলে আসলে কোম্পানি ওয়াইজ আসলে পোস্টিং নির্ভর করে। আর যদি পেট্রোমালার কারো চয়েস থাকে তাহলে দেখা যাচ্ছে যে ঢাকাতেই তার হচ্ছে হেড অফিসে তার পোস্টিং হবে, আর অন্য কোনো জায়গায় হবে না। আর হচ্ছে যদি আমি কি অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে বলবো যে কোথায় হবে পোস্টিং হ্যাঁ এর? শিওর ভাই, আপনি যতটুকু অন্য কোম্পানিগুলো মানে পোস্টিং সম্পর্কে জানেন অবভিয়াসলি হ্যাঁ, শেয়ার করতে পারেন। আচ্ছা, যদি এবার তো তিতাস নাই, তো তিতাসটা বাদ দেওয়া যায়। তো যদি উম, জালালাবাদের কেউ যদি পোস্টিং মানে চাকরি হয়, আসলে জালালাবাদের পোস্টিং পড়ে সিলেট অঞ্চলে, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলে পড়ে। বড় পুকুরিয়া, মধ্যপাড়া, এদেরটা হচ্ছে দিনাজপুরের দিকে। পশ্চিমাঞ্চলের পোস্টিং। উত্তরবঙ্গ যাদের হ্যাঁ, হচ্ছে মানে হোম ডিস্ট্রিক্ট, বিশেষ করে হ্যাঁ, আপনি এবং আমার মতো তাদের জন্য হচ্ছে একটা ভালো অপশন হচ্ছে হ্যাঁ, অবশ্যই, বাড়িতে অবশ্যই। থেকে বাসায় থেকে জব করার জন্য। হ্যাঁ, বাসায় থেকে আসলে জব করা যায়, অথবা অথবা হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওইখানে থাকলেও কস্টিং অনেক কম। ছুটিতেও, হ্যাঁ, 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 ছুটিতেও বাসায় যাওয়া যাবে, কোনো সমস্যা হ্যাঁ, নেই। এইটাই। আর হচ্ছে পশ্চিমাঞ্চল যাদের চয়েস ছিল, মানে চয়েসের উপরের দিকে, আহ, তো পশ্চিমাঞ্চলে মোটামুটি আহ, সিরাজগঞ্জের নলকাতে ওদের হেড অফিস, হুম, বগুড়াতে ওদের হচ্ছে অফিস আছে, আর রাজশাহীতেও অফিস আছে, আবার হচ্ছে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, এই মোটামুটি এই এই কয়েকটা জায়গাতে মোটামুটি ওদের পোস্টিং পড়ার সম্ভাবনা আছে। আহ, আর হচ্ছে সুন্দরবনে যাদের পোস্টিং মানে হবে, অথবা সুন্দরবনে যাদের চাকরি হবে তাদের পোস্টিংটা পড়বে খুলনা অঞ্চলে, অথবা ইঞ্জিনিয়ারদের আমার মনে হয় যে উম, ওদের একটা আবিকা আছে, মানে আবিকা আসলে আমার মনে হয় যে দুইটা, আমি যতদূর জানি। একটা হচ্ছে কুষ্টিয়া অঞ্চলে, একটা হচ্ছে ভোলাতে। তো কুষ্টিয়াতে একটা পাওয়ার প্ল্যান্ট শুধু আছে, মানে ওইখানে আহ, ওরা আম, মানে রেসিডেন্টলি গ্যাস সাপ্লাই দেয় না, ওরা শুধু একটা পাওয়ার প্ল্যান্টে সাপ্লাই দেয়। তো ওইখানে ওদের আবিকাটাতে মনে হয় না খুব একটা বেশি লোক আছে। তো মেইন ওদের হচ্ছে গ্যাস সাপ্লাই করে হচ্ছে তোমার ভোলাতে। তো ভোলাতে পোস্টিং পড়ার একটা ভালো সম্ভাবনা আছে এখানে। আর যদি হেড অফিসে রাখে তাহলে খুলনাতে হবে। আহ, কর্ণফুলী হইলে চট্টগ্রাম অঞ্চলে হবে। আর বাখরাবাদ হইলে কুমিল্লা, ফেনী এই অঞ্চলটাতে হবে। নোয়াখালী, আহ, এই অঞ্চলটাতে হওয়ার সম্ভাবনা আছে। আর হচ্ছে গ্যাস উৎপাদন কোম্পানির মধ্যে বিজিএফসিএল যদি হয়, তাহলে ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। তো আবার কুমিল্লাতে হওয়ার সম্ভাবনা আছে। জি, আহ, আর হচ্ছে সিলেট গ্যাস ফিল্ডে হলে, সিলেট গ্যাস ফিল্ডে সিলেটের মধ্যে কিছু গ্যাস কূপ আছে, আবার শ্রীমঙ্গল, রশিদপুর আছে। হ্যাঁ, হ্যারোফের, হ্যাঁ, রশিদপুর, এই জায়গাগুলোতে কিছু আছে। কৈলাস টিলা। হ্যাঁ, হ্যাঁ, কৈলাস টিলা। তবে গ্যাস ফিল্ড গুলার সুবিধা আছে, আবার অসুবিধা হচ্ছে যে আমি রশিদপুরে গেছিলাম, তো জায়গাটা অনেক রিমোট, আসলে একদম ওখানে রিমোট কিন্তু থাকাটা ভাই অনেক। অনেক সুন্দর, তো মানে হচ্ছে অনেক প্রাকৃতিক পরিবেশ, চারদিকে চা হ্যাঁ, চা হ্যাঁ, হ্যাঁ, বাগান, তার রাবারের বাগান, মানে রাবার প্রাকৃতিক বাগান, দৃশ্যের হ্যাঁ, কোনো শেষ নেই। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে আমার ফ্রেন্ডও আছে, বাকিউল্লাহ। তো আহ, ও আসলে ওইখানেই পোস্টিং, তো ও বলতেছে যে না, ভালোই লাগে। তো এখন আসলে এটা আসলে ব্যক্তিগত আরেকটা সুবিধা মনে আছে হয়। ভাই, ওখানে পোস্টিং পাওয়ার সাথে সাথে আপনি হচ্ছে বাসা পেয়ে যাচ্ছেন এবং উইথ হ্যাঁ, উইথ হ্যাঁ, ফার্নিচার। হ্যাঁ, এটা আসলে খুব কম জায়গায় পাওয়া যায় আসলে। হ্যাঁ, এটা সর্বশেষ মানে একটা মানে সুবিধা বলা যায়। আহ, তবে ওই যে একটা অসুবিধা, যে ওই যে একটু শহর থেকে দূরে, হ্যাঁ রিমোটে, এটা একটু অসুবিধা। রিমোটে। এইটাই। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই একটু। হ্যাঁ শিওর ভাই শিওর। আহ, হ্যাঁ পয়সা পাতি। এখন হচ্ছে যে টাকা পয়সার বিষয়টা আসলে পেট্রোবাংলায় মানে আগে মানুষের পারসেপশন ছিল যে অনেক টাকা পয়সা আছে, বাট এখন ঢোকার পরে আসলে কিছু তেমন আসলে কিছু নাই। আসলে এখন বলাটা মুশকিল। আচ্ছা, এখন হচ্ছে যে পেট্রোবাংলাতে আহ, মানে একদম মানে পেট্রোবাংলা একটা কর্পোরেশন। তো কর্পোরেশন হিসেবে সরকারি পে স্কেল, 9 গ্রেড পে স্কেলটাই মেনটেন করে। তো আমরা যারা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হিসেবে ঢুকবো এখানে, তো আমাদের হচ্ছে যে দুইটা বেসিক ইনক্রিমেন্ট থাকে আসলে, মানে
22,000 থেকে দুইটা বেসিক আমরা ইনক্রিমেন্ট পাই, 24,260। তো ঢাকায় থাকলে ঢাকা হিসেবে 55% আমাদের হোম রেন্ট আমাদের পাওয়া যায়। পেট্রোবাংলায় একটা এক্সট্রা সুবিধা হচ্ছে যে এখানে গ্যাস মানে গ্যাস অ্যালাউন্স বলে একটা অ্যালাউন্স আছে 2,000 টাকা, এটা এক্সট্রা পাওয়া যাবে। তো এটা স্যালারির সাথে প্রত্যেক মাসে পাওয়া যায়। আর আরেকটা এক্সট্রা জিনিস হচ্ছে যে লাঞ্চের জন্য আসলে পার ডে 100 টাকা করে আমাদের এখন পাওয়া যাচ্ছে। তো এটা আসলে আগে একটু কম ছিল, এখন একটু বাড়ছে। তো এটা আসলে নির্ভর করে যে ওই মাসে কতদিন আমাদের মানে কার্য দিবস ছিল সেই হিসাবে। তো মোটামুটি ধরা যায় যে এভারেজে 1,600 থেকে 2,000 টাকার মতো আসতে পারে। ভাই অন্য এই কোম্পানি, অন্য কোম্পানিগুলোর যে হ্যাঁ, বোনাস অন্য কোম্পানিগুলোর ক্ষেত্রে আসলে পেট্রোবালা কিন্তু প্রফিট শেয়ার করতে পারে না, এটা ঠিক আছে। কিন্তু কোম্পানিগুলো হচ্ছে যে 5% কিন্তু তারা হচ্ছে মানে প্রফিট বোনাস দিতে পারে। তাদের যে ইয়ারলি বোনাস পায় মানে লাভ করলে সেখান থেকে তারা 5% তারা কিন্তু কর্মকর্তা কর্মচারীরা নিজেদের মধ্যে নিতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে সুন্দরবন, বড় প্রক্রিয়া তারা সবচেয়ে বেশি গেইনার। আর হচ্ছে সবচেয়ে মানে পত্রিকা একটা হেডলাইন হয় ওই কর্ণফুলীর 18 লাখ টাকা। তো এটা আসলে আমি যতটুকু জানি যে ওরা হয়তো 3 বছরের একবারে পাইছিল, মানে এতটুকু আমি জানি আসলে। আচ্ছা আচ্ছা, তো আর এটা 3 আসলে বছরের প্রফিট শেয়ার একসাথে পাইছিল? হ্যাঁ একসাথে পাইছে, ওই জন্য আচ্ছা আসলে আচ্ছা। 18 লাখ টাকার মতো ওরা নাকি পাইছে একবার। ও তো আসলে অ্যামাউন্ট হিসেবে অনেক বেশি। হুম। তো এখন আসলে এটা নির্ভর করে যে আহ, মানে কোম্পানি কতটুকু লাভ করতে পারছে তার উপর আসলে। এটা আসলে মানে ফিক্সড কোনো অ্যামাউন্ট না। দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি যদি আমি মনে করি যে গত কয়েক বছর সবচেয়ে বেশি বোনাস পাইছে হচ্ছে যে বড় প্রক্রিয়া। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে বড় প্রক্রিয়া সামনে কত পরিমাণ বোনাস পাবে এটা আসলে কিন্তু আহ, মানে একটু চিন্তার বিষয়। কারণ আসলে কয়লার মজুদ শেষ হয়ে আসতেছে। তো আসলে লং টার্মে প্রফিট বোনাসটাকে টার্গেট করাটা আসলে মানে খনির ক্ষেত্রে মানে একটু টাফ। মানে ওইটা ওই চিন্তা করে চাকরিতে যাওয়াটা আমার মনে হয় যে উচিত হবে না খনির ক্ষেত্রে যেটা বলি। আর মধ্যপাড়া গত 2-1 বছর লাভ করছে, কিন্তু এই বছরগুলোতে হয়তো লাভে আসতে পারবে না। আহ, কারণ হচ্ছে যে তারা হয়তো পাথর বিক্রি নিয়ে একটু মানে একটু সমস্যায় পড়ছে। তো মনে হয় না খুব একটা বেশি লাভে আসতে পারে। আর গ্যাস বিতরণ কোম্পানিগুলোর মধ্যে সুন্দরবন সবচেয়ে মোটামুটি ভালো অবস্থায় আছে আসলে। তাদের ম্যাক্সিমাম গ্যাস বিক্রি হয় হচ্ছে পাওয়ার প্ল্যান্টে। তো ভোলাতে পাপেক্সের শাহবাজপুর ফিল্ড আছে। তো ওইখান থেকে মোটামুটি গ্যাস তারা সেল করে হচ্ছে যে পিডিবির একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, আর নতুন বিদ্যুৎ কেন্দ্র নামে আরেকটা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট আছে। এই দুইটাতেই তারা মোটামুটি আহ, বেশিরভাগ গ্যাস সেল করে। তো এখান থেকে মোটামুটি আমি যতটুকু জানি তার হচ্ছে যে 5-6 লাখ টাকার মতো গতবার বোনাস পাইছে। অ্যামাউন্টটা একটু বেশি হইতে পারে বা কম হইতে পারে। তো মোটামুটি আমার যতটুকু জানা আছে 5-6 লাখ টাকার মতো। তো সুন্দরবনের ক্ষেত্রে এটা আসলে এরকমই থাকবে আমার মনে হয়। তো কারণ হচ্ছে যে আহ, এই শাহবাজপুর গ্যাস ফিল্ডটা হচ্ছে আহ, মানে জিটিসিএল এর যে ট্রান্সমিশন লাইন আছে এর বাইরের আওতার বাইরে। তো এখানে আসলে গ্যাসের সাপ্লাই নিয়ে কখনো আসলে তেমন একটা বেশি প্রবলেম হয়নি। তো যদি বিদ্যুৎ কেন্দ্রগুলো রানিং থাকে তাহলে কিন্তু গ্যাস কনজিউম করতে হবে তাদের। মোটামুটি পরে আসলে। তো মানে গ্যাসের যে প্রবলেমটা হয় বা চাপ স্বল্পতার বিষয়টা হয়, এটা কিন্তু ওই মানে ভোলাতে এই সমস্যাটা নাই। কারণ হচ্ছে যে শাহবাজপুর গ্যাস ফিল্ডের পুরো গ্যাসটাই কিন্তু তারা মানে তাদের যে মানে ক্ষমতা তার চেয়ে আসলে মানে এতটুকু ওরা নিতে পারে না আসলে। তার চেয়ে কমই নেই আসলে। তো মানে উৎপাদন ক্যাপাসিটি ওখানে বেশি, ডিমান্ড কম এখানে। কর্ণফুলীর ক্ষেত্রে মোটামুটি এরকমই। পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে আমার আসলে সঠিক জানা নাই। জালালাবাদের ক্ষেত্রে শুনছিলাম যে 3-4 লাখ টাকা।
আহ, আর হচ্ছে বাখরাবাদ। আহ, বাখরাবাদ সম্বন্ধে আমার একটা আসলে খুব একটা আইডিয়া নেই। তো এই দুটো কোম্পানির সম্বন্ধে আসলে আমার তেমন আইডিয়া নাই। আর উৎপাদন কোম্পানিগুলো আসলে বিজেএফসিএল কিন্তু গতবার লস করছে। তো বিজেএফসিএল যদিও লস করে কিন্তু তাদের কিন্তু আদার বেনিফিট গুলো আছে। যেমন হচ্ছে তারা আসলে এই বিজেএফসিএল গ্যাস গুলো শেল অয়েল কোম্পানি থেকে কিনে নেওয়া। তো তারা আসলে ওইখানে দেখা যায় যে আহ, আমাদের হচ্ছে বিদ্যুৎ বিল, পানির বিল এগুলো কিন্তু আলাদাভাবে তারা নিতে পারে, যেটা আসলে অন্য কোম্পানিতে কিন্তু এই সুযোগ সুবিধাটা নাই। আর সিলেট গ্যাস ফিল্ড, সিলেট গ্যাস ফিল্ড আমি যতদূর শুনছি যে 4-5 লাখ টাকার মতো পাইছে। তার বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, একটা গ্যাস ফিল্ড যখন ডিসকভার হয় তখন কিছু ডিসকভারি বোনাস পাওয়া যায়। তো ডিসকভারি বোনাস দেখা যাচ্ছে যে 2 থেকে 3টা বেসিক অনেক সময় তারা মানে নিচ্ছে। তো এটা আসলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেল হিসেবে একটু কম হবে হয়তো, 22-23 যাদের বা 24 বেসিক। কিন্তু যাদের বেসিক বেশি তাদের জন্য আসলে অনেক বেশি। তো তাদের দেখা যাচ্ছে যে যারা জিএম লেভেলে তাদের তো বেসিক প্রায় 70-75 70 হাজার টাকার মতো। তারা হয়তো 2-2.5 লাখ টাকা এমনি পেয়ে যায়। আহ, আর হচ্ছে পেট্রোবাংলার ক্ষেত্রে আহ, যদি বলি, পেট্রোবাংলার ক্ষেত্রে বোনাসের ক্ষেত্রে হচ্ছে বোনাস বলতে আমরা ইনসেন্টিভ কিছু পাই। আহ, তো গত বছর আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমরা হচ্ছে 3টে বেসিক পাইছি এক্সট্রা, এটাই মোটামুটি। আর পেট্রো বাংলায় হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে মানে আমরা 12,000 টাকার মতো হচ্ছে ওষুধ নিতে পারি আসলে। তো মানে এটা হলো ওষুধ থাকা সাপেক্ষে মোটামুটি 12,000 টাকার মতো ওষুধ নেওয়া যায়। আর আর হচ্ছে একটা পোশাক ক্ষেত্রে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট একটা পাওয়া যায়। তো এটা মোটামুটি 30-40-এর মতো। পোশাক জুতা এই দুটো মিলে 30 এটাই 40 কি মোট। ভাই? হাজার হাজার? হ্যাঁ, হ্যাঁ, 30-40 হাজার। এটা কি বছরে না ভাই? হ্যাঁ, বছরে বছরে ও, বছরে প্রতি বছর পাচ্ছে। 30 40 মেলাটা মেলা ভালো জুতো কাপড় কিনতে পারবেন তো, পারা যাবে একদম বাবুর সাথে। একটা পরিবারের সহ দিয়ে দেওয়া নয়। আচ্ছা, বুঝতে পারছি। ভালো ব্যাপার। তো হ্যাঁ, হ্যাঁ, তো এইটা আসলে এইটা একটু সুবিধা আছে। তো আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম, বিজিএফসিএল এ চিকিৎসা ভাতা আরেকটা পাওয়া যায়। তো এটা হচ্ছে যে মানে অপারেশন থেকে শুরু করে মানে বড় কোনো অ্যামাউন্টও যদি প্রয়োজন হয় তাহলে সেটা কিন্তু কোম্পানি বেয়ার করে। তো এটা বিজিএফসিএল এর ক্ষেত্রে একটু আলাদা, এবং মানে বিজিএফসিএল এর ক্ষেত্রে এই সুবিধাটা আছে। তো এই অ্যামাউন্টটা আছে। আর হচ্ছে যে হোম লোনের যদি বিষয়টা বলি, হোম লোন হচ্ছে যে পেট্রো বাংলাতে আছে, এবং পেট্রো বাংলার কোম্পানিগুলোতে মোটামুটি প্রায় সব কোম্পানিতে হোম লোন আছে। তো হোম লোনটা আসলে পেট্রো বাংলাতে 60 লাখ টাকা, মানে 4% মানে সুদে পাওয়া যায়, সরল সুদে। ইন্টারেস্ট। হ্যাঁ, সরল সুদে, হ্যাঁ। তো এটা কম্পাউন্ড না, সরল। তো এই জন্য মোটামুটি একটা হিউজ অ্যামাউন্ট টাকা আসলে একটা পাওয়া যায়, যেটা আহ, বলা যায় যে বাড়ি বা যারা এটা ঢাকার মধ্যে কিনতে চায়, যদিও এখনো 60 লাখ টাকায় হয়তো ভালো কিছু হবে না, তারপরে মোটামুটি একটা জায়গায় ইনভেস্ট করা যায়। তো এটা মোটামুটি পেট্রোবাংলা সব কোম্পানিতে আছে। আর বিজিএফসিএল-এতে হোম লোনের সাথে কার লোনও পাওয়া যায়। তো কার লোন সম্ভবত কিছুদিন আগে চালু হয়েছে। আমার জানার মধ্যে ডিজিএম লেভেল পর্যন্ত মানে পাচ্ছে এখন। আহ, এইটাই। আর ম্যানেজার লেভেলে কি পাচ্ছে কিনা এটা সঠিক জানা নেই অবশ্য। এইটাই মোটামুটি সুযোগ সুবিধার দিক থেকে এতটুকুই। আর পেট্রো বাংলাতে আসলে আহ, আমি আসলে আহ, ঢোকার পরে আসলে মানে বেশিরভাগ দিনে 9টা থেকে 5টা পর্যন্ত মানে কাজ করে বেরোতে পারছি। সরি, 9টা থেকে 4টা। এখন তো 4টা পর্যন্ত অফিস। জাস্ট আমাদের অফিসিয়াল যে গভর্নমেন্ট অফিসিয়াল যে শিডিউল,
হ্যাঁ তিনটার মধ্যে? শিডিউল, হ্যাঁ ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিস করা যায়। তো এটা আসলে ডিপেন্ড করে যে কোন ডিভিশনে পোস্টিং, তার উপর ডিভিশন মানে কাজের ভ্যারিয়েশন আসলে হয়। তো দেখা গেছে যে এখন পিএসসি সম্বন্ধ কাজ অনেক বেশি। তো দেখা গেছে ওই ডিভিশনটাতে হয়তো কাজের ভলিউম বেশি, এজন্য ওরা অনেক থাকতে হইতেছে। হয়তো রাত ৮টা ৯টার দিকেও থাকতে হতে পারে। তবে এটা পরিমাণ খুব একটা বেশি হবে না, এটা বলা যায়। পেট্রো বাংলাতে মোটামুটি এটা মেনটেন করা যাবে যে ৯টা থেকে ৪টা পর্যন্ত অফিসিয়াল টাইমটা এটা মেনটেন করা যায়। খুব কম সময়ে আসলে এর বাইরে যাইতে হবে। আর দু একটা ডিভিশনে একটু প্রেশার বেশি থাকে, এটা আসলে মেনে নিতে হবে। এই। তো আমার মনে হয় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখানে থাকে। মোটামুটি পরিবারকে অনেক মানে সময় দেওয়ার মতো একটা বড় সময় পাওয়া যায় আসলে। যে অন্য কিছু করতে চাইলেও আমার মনে হয় যে করা যাবে। শুক্র শনিবার আসলে খুব একটা বেশি অফিসিয়াল প্রেশার পড়ে না। তো মোটামুটি এটাই যে আসলে অন্যান্য জবে আমি এর আগে একটা জবে ছিলাম, তো দেখা যাচ্ছে সাইট ভিজিট থেকে শুরু করে আহ, এখানে একটু বেশি প্রেশার থাকে ফিল্ড লেভেলে। তো এই প্রেশারটা আসলে এখানে হবে না, এতটুকু বলতে পারি। তো জুয়েল, আর কিছু তোমার প্রশ্ন আছে? আহ, প্রশ্ন প্রশ্ন না, আপাতত এখানে তো স্টুডেন্টরা ওইভাবে কানেক্টেড নাই, সো প্রশ্ন নেওয়ার সুযোগ খুব কম আমাদের। হুম। আহ, তো আমরা হচ্ছে, ভাই চ্যাট কি শেষ শেষ হয়ে গেল? হ্যাঁ আমার তো শেষ, আমি তো আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আপনি যে মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা তো শুধুমাত্র পেট্রো বাংলার ক্ষেত্রে বললেন। এখন যদি আমার কারো পোস্টিং কোনো একটা কোম্পানিতে হয় যেগুলোতে শিফটিং ডিউটি থাকে, হুম। সেক্ষেত্রে আসলে ব্যাপারটা কেমন হয় আর কি, বা অন্য ছুটি ছাটা কেমন পাওয়া যায়? আচ্ছা, কোম্পানিগুলো তো উম, আসলে ডিপেন্ড করে আসলে যেখানে ধর প্রজেক্ট চলতেছে। জিটিসিএল এর অনেক মানে কয়েকটা প্রজেক্ট রানিং। তো দেখা যাচ্ছে যে জিটিসিএল এর প্রজেক্টগুলো তো পাইপলাইন দেখা যাচ্ছে যে ১০০-২০০ কিলোমিটারের মতো পাইপলাইন বসাইতে হবে। তখন দেখা যাচ্ছে যে মানে ওই সময় ছুটি পাওয়াটা আসলে কঠিন বিষয়, মানে প্রজেক্টে থাকলে ছুটি পাওয়াটা একটু কঠিন। তো আর বাকি কোম্পানিগুলোতে উম, কোম্পানিগুলোতে আমার মনে হয় যে খনিগুলোতে বা মাইনগুলোতে ছুটি নিয়ে এতটা খুব একটা বেশি সমস্যা হয় না। তো কিন্তু ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোতে কিছু কিছু জায়গায় কাজের প্রেশার বেশি আছে। যেমন তিতাসে অনেক কাজের প্রেশার আছে। আবার দেখা যাচ্ছে সুন্দরবনে কাজের প্রেশার তুলনামূলক একটু কম থাকতে পারে। আহ, জালালাবাদ বা এগুলো তো মোটামুটি ডিস্ট্রিবিউশন কোম্পানি থাকলে কাজের প্রেশার থাকবে ওখানে হয়তো। শুক্রবার শনিবারও কাজ করা মানে লাগতে পারে আসলে। মানে এটা আসলে আমার সবার সাথে ওভাবে কথা হয়নি কখনো। মানে কেমন সময় লাগতেছে, তবে মাঝে মাঝে স্যারদের দেখি আসলে ওনারা অনেক ব্যস্ত থাকেন। আহ, তো শুক্রবার শনিবার হয়তো পড়তে পারি এরকম কাজ। তবে পেট্রোবাংলা করলে মোটামুটি এটা শিওর যে কাজের ভলিউম কম আছে, কোম্পানির মানে তুলনায় অবশ্যই যেহেতু বেশি ক্ষেত্রে। পেট্রো বাংলা জবটা একটা হচ্ছে কর্পোরেট, মানে পিওর কর্পোরেট টাইপের, সেজন্য হচ্ছে আমাদের এখানে ডেস্কটপ টাইপের, হ্যাঁ। হ্যাঁ ডেস্ক জব যেহেতু, তো এখানে হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা অনেক ইজি হয় আর কি। হুম হুম। জি। এইটাই। আচ্ছা, আহ, সজীব ভাই, আপনি অনেক সুন্দর কথা বলছেন, অনেক পেট্রো বাংলা সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। অনেক অনেক শুক্রিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের ব্যস্ততার মধ্যেও। ধন্যবাদ। ওকে ভাই, এখন আমি আব্দুল আল মাহমুদ, আছো? হ্যাঁ আসসালামু মাহমুদ, আলাইকুম। শোনা যাচ্ছে তোমাকে ক্লিয়ার? জানাচ্ছি, তুমি শুরু করতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সজীব ভাইকে অনেক ধন্যবাদ। মানে আমিও অনেক কিছু জানতাম না আর কি পেট্রো বাংলা সম্পর্কে। তো সজীব ভাইয়ের কথা থেকে অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা, মাশাআল্লাহ, এখন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেটা মোটামুটি বলা হয়েছিল মানে হোস্টের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে মানে প্রস্তুতি সম্পর্কে কিছু বলার আর কি, আপকামিং যে হ্যাঁ হ্যাঁ এক্সাম। হ্যাঁ হ্যাঁ। তুমি তো গাইডলাইন সম্পর্কে একটু বলো। হ্যাঁ, এই সম্পর্কে অবশ্যই জুয়েল আমার থেকে অনেক ভালো জানে।
তারপরও যেহেতু আমাকে ইনভাইট করা হয়েছে। শোনো, আমি একটু ক্লারিফিকেশন দিই। ভালো জানি বলতে কি, আমি কিন্তু পেট্রো বাংলায় কখনো পরীক্ষা দিই নাই। আর দ্বিতীয় কথা, গ্যাস ফিল্ডে হয়তো দুইটা একটা পরীক্ষা দিয়েছিলাম। সো এমনি হয়তো অভিজ্ঞতা আছে, বাট স্পেসিফিক অভিজ্ঞতা কম। আচ্ছা আচ্ছা। আর বুয়েট তুমি তো মাশাআল্লাহ এখানে জব করে মানে হচ্ছে মানে পরীক্ষা দিয়ে ক্র্যাক করছো, সো বেটার এক্সপেরিয়েন্স তোমার হবে। হ্যাঁ ঠিক আছে, তারপরেও আমাকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে অনেক ধন্যবাদ। তো আমি যতটুকু আমার পক্ষ থেকে বলা যায় আমি চেষ্টা করব। আচ্ছা আমি একটু তাহলে দেখি স্লাইডের যে বিষয়টা। স্লাইডটা হচ্ছে যে প্রেজেন্ট থেকে দিবা, প্রেজেন্ট এখান থেকে শেয়ার করতে পারবা। আচ্ছা আমার এখানে তো প্রসেসিং দেখাচ্ছে অনেকক্ষণ ধরে। আচ্ছা, প্রসেসিং দেখাচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমি দেখি। স্লাইড হ্যাঁ, আসছে আসছে। আসছে? আসছে। তুমি যদি মানে কোনো সমস্যা না হয়, মানে ভিডিও অন করতে পারো, তাহলে একটু মানে বেটার ভিউ আসবে। এটা আমার ভিডিওটা ওই যে ওয়েবক্যামে একটু প্রবলেম, যার কারণে আসলে ভিডিওটা অন করা সম্ভব হচ্ছে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই সমস্যা নাই। তবে একটু মানে হচ্ছে ভয়েসটা একটু কম আসতেছে, তো তুমি ট্রাই করো ভয়েসটাকে একটু বেটার ভাবে আনার জন্য আর কি। এটা কম আসতেছে, এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখন বেটার শোনা যাচ্ছে এখন। আচ্ছা আমি তাহলে হয়তোবা মাইক্রোফোনেরও কিছু সমস্যা থাকতে পারে, যাই হোক আমি একটু জোরেই বলার চেষ্টা করি। তারপরে যদি সমস্যা হয় মানে বলিও, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়। ওকে ওকে আচ্ছা ওকে। স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা না, আচ্ছা স্লাইড দেখা যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমি প্রথমে একটু ইন্ট্রোডিউস করি। এটা হচ্ছে যে আমি বর্তমানে, আমার নাম আব্দুল্লাল মাহমুদ, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে পেট্রো বাংলায় কর্মরত আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনে। আর বর্তমানে হচ্ছে যেটা আমাদের এলএনজি সেলে আমাকে পোস্টিং দেওয়া হয়েছে। আর হচ্ছে আমার পড়াশোনা বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এইচএসসি 2015। আর হচ্ছে আমি পেট্রো বাংলায় জয়েন করি 2023-এর 2 এপ্রিল। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখানেই জব কন্টিনিউ করতেছি। তো এই হচ্ছে আমার সংক্ষেপে পরিচয়। তো এরপরে যদি আমি একটু বলতে চাই যে পেট্রো বাংলার কোশ্চেন প্যাটার্ন, এটা আসলে অলরেডি সবাই মনে হয় জানেই যারা পরীক্ষার্থী আছে। তো কারণ পরীক্ষা যেহেতু খুব সন্নিকটে, আমি যতদূর দেখলাম যে ডেট তো অলরেডি দিয়ে দিছে মনে হয় না হ্যাঁ, 31 তারিখ আর হচ্ছে মানে 7 তারিখ। শুক্রবারের জাস্ট পরের শুক্রবারে, হুম। মানে হাতে আর এই 5-6 দিন আছে আর কি। তো মোটামুটি যারা প্রিপারেশন নেওয়ার অলরেডি নিয়েই ফেলছে। তো তারপরও জাস্ট হচ্ছে শেষ মুহূর্তে আমরা একটু কিছু কথাবার্তা বলতে পারি আর কি, সেই হিসেবেই। তো কোশ্চেন প্যাটার্ন তারপরও আমি একটু বলি, যেটা সর্বশেষ মানে গেজেট হয়েছে আর কি। তো সেই হিসেবে আমাদের হচ্ছে টোটাল 100 মার্কসের পরীক্ষা হওয়ার কথা। এর মধ্যে নন ডিপার্টমেন্টাল 60 আর হচ্ছে ডিপার্টমেন্টাল 40। তো নন ডিপার্টমেন্টাল 60-র মধ্যে বাংলা 15, ইংলিশ 15, ম্যাথ 15 আর হচ্ছে সাধারণ জ্ঞান 15। এই টোটাল হচ্ছে 60। আর হচ্ছে ডিপার্টমেন্টাল যে 40, এটার মধ্যে হচ্ছে যে কিছু ডিপার্টমেন্টাল কোশ্চেন থাকবে। তো এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন মোটামুটি। তো এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে বুয়েট প্যাটার্ন যেটা নর্মালি হয়ে থাকে, বুয়েটের হচ্ছে নন ডিপার্টমেন্টাল পোর্শনটা মানে এমসিকিউ রিলেটেড কোশ্চেন হয়ে থাকে আর কি। তো পুরাটাই এমসিকিউ রিলেটেড কোশ্চেন থাকে, মানে বুয়েটে নর্মালি যে কোশ্চেন প্যাটার্ন ফলো করে তারা, সেক্ষেত্রে মানে কোশ্চেনের একবারে শুরুতে উপরের পেজে আমাদের হচ্ছে ওইরকম একটা ওএমআর শিট থাকে আর কি, ওএমআর টাইপের একটা শিট থাকে, যেখানে 60টা ওইরকম এমসিকিউ এর জন্য অপশন দেওয়া থাকে আর কি। আর এর পরবর্তী পৃষ্ঠাগুলোতে প্রশ্ন থাকে, তো ওখান থেকে দেখে দেখে ওই ওএমআর এর মতো ওই অংশটা ফিল আপ করা লাগে প্রথম পেজে যেটা থাকে। তো এই ক্ষেত্রে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে অর্থাৎ 60 কোশ্চেন, 60 এমসিকিউ, এবং নর্মালি কোনো নেগেটিভ মার্কিং থাকে না। আমি এখন পর্যন্ত মানে যত পরীক্ষা দিচ্ছি আর কি বুয়েট প্যাটার্নে, তো এরকম কোনো লেখা থাকে না, নেগেটিভ মার্কিং এর বিষয়ে কোনো কিছু লেখা থাকে না। তো লেখা যদি না থাকে তাহলে ধরে নিতে হবে যে কোনো নেগেটিভ মার্কিং নেই। আর যদি ওরকম লেখা থাকে তাহলে সেই নির্দেশনা অনুসারে সেটা ফলো করতে হবে। তো নর্মালি যতদূর আমি পরীক্ষা দিয়েছি এখন পর্যন্ত মানে কখনো দেখিনি যে নেগেটিভ মার্কিং আছে কোনো কোশ্চেনে। আর এটা পুরোটাই এমসিকিউ রিলেটেড কোশ্চেন হয়।
নন ডিপার্টমেন্টাল। আর ডিপার্টমেন্টাল যে অংশটা এটা হচ্ছে 40 মার্কসের থাকে নর্মালি, আর এবং গেজেট অনুসারে ওইটাই লেখা আছে যে ডিপার্টমেন্টাল 40 মার্কসেরই হবে। এবং এই পোর্শনটা বুয়েট করলে নর্মালি রিটেন করে আর কি। তো রিটেন টাইপের কোশ্চেনের মধ্যে যেটা হয় যে নর্মালি 5টা থেকে 8টা কোশ্চেন থাকে রিটেন, যেটা অ্যান্সার করা লাগে। 5টা কোশ্চেন যদি থাকে তাহলে 5 × 8, পার কোশ্চেনে 8 মার্ক করে 40, অথবা 8টা কোশ্চেন যদি থাকে তাহলে হচ্ছে 8 × 5 করে 40 হইল। তাহলে 5টা থেকে 8টা কোশ্চেন আর কি থাকতে পারে। এবং এই কোশ্চেনগুলো নর্মালি বেশিরভাগই ম্যাক্সিমাম ম্যাথ রিলেটেড প্রশ্নই থাকে আর কি। অর্থাৎ আমাদের যে জিনিসগুলো পড়া হয়েছে এটা এই বিষয় পরবর্তীতে বলবো কিভাবে প্রিপারেশনের বিষয়টা নিতে হবে। তো আর মানে প্রথমত বলে রাখি এটা হচ্ছে ম্যাথ রিলেটেড কোশ্চেনই। আর ছোটখাটো কিছু থিওরি বা হচ্ছে ডায়াগ্রাম টাইপের কোশ্চেন, অনেক সময় বিভিন্ন ডায়াগ্রাম থাকে, এগুলো টিএস ডায়াগ্রাম, পিএইচ ডায়াগ্রাম, বিভিন্ন যেগুলো আছে এগুলো অনেক সময় ড্র করতে দেয়। আর ড্রয়িং থাকতে পারে, এটা নর্মালি প্রত্যেক পরীক্ষাতেই দেখছি। নর্মালি সাধারণত লাস্টে একটা মেকানিক্যাল ড্রয়িং থেকে আমাদের যেটা পড়া হয়েছে ওখান থেকে একটা কোশ্চেন নর্মালি একটা ভিউ আঁকতে দেয় আর কি, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, এগুলো আঁকতে দিতে পারে। তো এই হচ্ছে মোটামুটি 40 মার্কসের রিটেন আর হচ্ছে 60 মার্কসের এমসিকিউ, টোটাল 100 নাম্বারের পরীক্ষা। এবং এখানকার জন্য সময় বরাদ্দ হচ্ছে 1 ঘন্টা, আমি যতদূর দেখলাম আর কি, যেটা সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, এটা স্পেসিফিক ভাবে বলা আছে যেই ইয়েতে লিখছে আর কি। তো শুক্রবার 31শে মে সকাল 9টা থেকে 10টা এইভাবে বলা আছে। সুতরাং এটা আসলে 1 ঘন্টাই হবে এবং 100 মার্কসেরই পরীক্ষা হবে, এটা বলা যেতে পারে আর কি, এটা মোটামুটি নিশ্চিত। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন মোটামুটি। এরপরে যদি আমরা একটু প্রিপারেশনের বিষয়ে বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে প্রিপারেশন তো তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে ডিপার্টমেন্টাল অংশ আর একটা নন ডিপার্টমেন্টাল অংশ। তো দুইটা মিলেই হচ্ছে আমাদের প্রিপারেশনটা নিতে হবে, যে কোনো একটাতে ভালো করলে আসলে হয় না, কারণ দুইটা মিলে কম্পিটিশন যেহেতু অনেক বেশি থাকে, সুতরাং দুইটা মিলেই আসলে ভালো একটা স্কোর করতে পারলে সেক্ষেত্রেই একটা সম্ভাবনা থাকে আর কি ভালো করার। দেখা যায় যে অনেক সময় নন ডিপার্টমেন্টাল পোর্শনটা অনেক ভালো করে, আবার ডিপার্টমেন্টাল পোর্শনে যদি খারাপ করে সেক্ষেত্রে তার পজিশনটা অনেক পিছিয়ে আসতে পারে, বা সে হয়তো বা ভাইবা কল নাও পেতে পারে। আবার পক্ষান্তরে উল্টাও হতে পারে যে অনেকে ডিপার্টমেন্টাল ভালো করে নন ডিপার্টমেন্টাল খারাপ করে, তো সেক্ষেত্রেও দেখা যায় যে ভাইভাতে কল নাও পেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই দুই দিক থেকে প্রিপারেশনটা ভালো মতো নিতে হবে। দুই দিক থেকে ভালো প্রিপারেশন থাকলে এবং দুই দিক থেকে যদি ভালো একটা মার্কস ক্যারি করা যায় সেক্ষেত্রেই এখানে একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো সেই বিষয়ে যদি বলতে হয় আমি একটু আলাদা আলাদা ভাবে বলি যে প্রিপারেশনের বিষয়টা ডিপার্টমেন্টাল আর নন ডিপার্টমেন্টাল দুইটা অংশ। তার মধ্যে হচ্ছে প্রথমত যদি আমি ডিপার্টমেন্টাল নিয়ে বলি, সেক্ষেত্রে ডিপার্টমেন্টাল যেটা বললাম যে নর্মালি হচ্ছে 40 মার্কসের যে পরীক্ষা হয়ে থাকে। তো 40 মার্কসের মধ্যে হচ্ছে যে 5 × 8 ওইভাবে যদি আমরা ধরি যে প্রত্যেকটা কোশ্চেন 5 মার্কস করে 8টা কোশ্চেন থাকলো, তাহলে সেক্ষেত্রে 40 মার্কসের আর কি। তো সেক্ষেত্রে ডিপার্টমেন্টালের ক্ষেত্রে যেটা প্রথম করা যেতে পারে, তো এখন যেহেতু পরীক্ষার সময় খুবই কম সেক্ষেত্রে অলরেডি যারা আছে তারা তো মনে হয় প্রিপারেশন নিয়েই ফেলছে। তো তারপরে আমি যদি একটু বলি যে আর যে 5-6 দিন সময় আছে এটার মধ্যে যারা দেখতে পারে, তো যারা যদি পরবর্তীতে দেখে সেক্ষেত্রে হচ্ছে যে প্রথম যেই কাজটা করা যায় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বুয়েট প্যাটার্নের যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ বিগত 4-5 বছর ধরে বুয়েটে যে পরীক্ষাগুলো হয়েছে, ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ এগুলো গ্যাস ফিল্ডের পরীক্ষা প্লাস হচ্ছে বিভিন্ন হচ্ছে পাওয়ার সেক্টরের পরীক্ষা, এগুলো নর্মালি বুয়েটই নিয়ে থাকে। তো বুয়েটে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো মোটামুটি একই কোশ্চেন প্যাটার্নই করে থাকে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এগুলো খুবই ভালো মতো দেখতে হবে। কারণ দেখা যায় যে মোটামুটি 70 থেকে 80% প্রশ্ন একবারে মানে আগের প্যাটার্নেই হয়ে থাকে। আগে যে কোশ্চেন করছে হয়তো বা ডাটা কিছু চেঞ্জ করে দিছে, এই টাইপের কিছু করলো বা একটু কোশ্চেনটাকে ঘুরাই দিছে। তো মোটামুটি দেখা যায় 70 থেকে 80% প্রশ্ন একবারে হচ্ছে আগের প্যাটার্নেই থেকে থাকে। আর মাঝে মধ্যে একটা বা দুইটা কোশ্চেন অনেক সময় এক্সেপশনাল কিছু থাকে আর কি, যেটা হয়তো বা প্যাটার্নের সাথে মেলে না, আগের প্যাটার্নের সাথে মেলে না। তো অবশ্যই ডিপার্টমেন্টালের ক্ষেত্রে প্রথম যে বিষয় তাহলে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে বুয়েটের 4-5 বছরের, এগুলো অবশ্যই খুব ভালো মতো দেখে যেতে হবে। তো এরপরে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যদি রিভিশনের কথা বলি, যে বিভিন্ন আমাদের চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আছে, আইসি ইঞ্জিন আছে, ফ্লুইড মেকানিক্স আছে, হিট ট্রান্সফার আছে। তো বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এগুলো রিভিশন দেওয়ার জন্য আমরা সবাই জানি আমাদের শ্রদ্ধেয় বাপ্পি স্যারের একটা বই আছে। আমরা মোটামুটি যারা মেকানিক্যাল প্রিপারেশন নেই সবাই এটা ফলো করি। এছাড়া আমাদের ইমরান ভাইয়ের একটা বই আছে। তো এগুলোতে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন কোশ্চেন সলভ করা আছে এবং থিওরিটিক্যাল বিভিন্ন জিনিসপত্র আছে। তো যার যেই বই ভালো লাগে সমস্যা নাই, যে কোনো একটা বই ধরে চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো একবার করে দেখে যেতে পারে আর কি। তো এই হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে হচ্ছে যে
প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই বুঝে সলভ করতে হবে। যেটা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু কোশ্চেন থাকে একবারে রিপিট না হয়ে একটু ঘুরাই দিল, তো যারা এই কোশ্চেনটা ঠিকঠাক মতো আগের কোশ্চেনগুলো বুঝে বুঝে সলভ করছে তাদের জন্য এটা ইজি হয়, যে তাদের জন্য তারা সহজেই জিনিসটা ধরতে পারে। আর যারা হয়তোবা অনেকটা মুখস্থ টাইপ করছে তারা হয়তোবা একটু ঘুরাই দিলে একটু সমস্যা হয়ে যায়। তো এই জন্য অবশ্যই কোশ্চেনগুলো বুঝে বুঝে সলভ করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই বুঝে বুঝে সলভ করতে হবে। আর আমার মনে হয় যেহেতু সময় কম, তো এখন এই অল্প সময় আর বেশি যে জটিল জিনিসপত্র কিছু থাকে এগুলো নিয়ে আর মাথা ঘামানোর দরকার নাই। যার যেটা বেশি স্ট্রং জোন আছে তো সেই জায়গাগুলোতেই তার প্রিপারেশনটা বেশি মজবুত করা উচিত বলে আমার মনে হয়। তো এই হচ্ছে মোটামুটি ডিপার্টমেন্টাল প্রিপারেশনের কথা। আর এরপরে যদি নন ডিপার্টমেন্টালের বিষয়ে কিছু বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রথমেই বলছিলাম কোশ্চেন প্যাটার্নে যে হচ্ছে নন ডিপার্টমেন্টাল 60 মার্কসের হবে এবার। সেক্ষেত্রে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে প্রত্যেকটা 15 করে। তো এই ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখছি যে বুয়েট প্যাটার্ন যেটা হয় যে নন ডিপার্টমেন্টাল পুরাটাই মোটামুটি আমাদের যে বিসিএস রিলেটেড প্রশ্ন, বিসিএস এ যেই জিনিসগুলো থাকে প্রিলিমিনারিতে, প্রিলিমিনারি প্রিপারেশন যাদের মোটামুটি ভালো থাকে তারা দেখা যায় এই অংশটা তাদের জন্য একদম ইজি হয়। কারণ দেখা যায় এখানে ম্যাক্সিমাম কোশ্চেনই ওই বিসিএস এর কোশ্চেনগুলো রিপিট করে। অর্থাৎ বিগত বছরে যে বিসিএস এ বিগত 10 থেকে 45তম 46তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেই অংশ থেকে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে এই পোর্শনগুলো যদি দেখে যেতে পারে তাহলে এটা মোটামুটি একটা ভালো প্রিপারেশন হবে এবং এখানে খুব ভালো একটা মার্ক ক্যারি করা যায় যদি কারো এই যে প্রিলি প্রিপারেশনটা ভালো থাকে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথম যে কাজটা সেটা হচ্ছে বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা এগুলো একটু যত্ন সহকারে সলভ করতে হবে। তো এরপরও যদি সময় থাকে তারপরও আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে বুয়েটে যে কোশ্চেনগুলো আসছে নন ডিপার্টমেন্টাল অংশ, বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে, বিগত বছরে বুয়েটে যে জিনিসগুলো আসছে বুয়েটে নিয়োগ পরীক্ষায়, তো সেগুলো একটু ভালো মতো দেখা। কারণ এখানেও দেখা যায় অনেক সময় কোশ্চেন রিপিট হয়। বিগত বছরের প্রশ্ন দেখা যায় 30 থেকে 40% প্রশ্ন নন ডিপার্টমেন্টাল দেখা যায় একবারে হুবহু তুলে দেয়। তো এই জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালো মতো এটা দেখে যেতে হবে, যে সামনে অল্প কয়েকদিন সময় আছে। তো এটার মধ্যে অবশ্যই এই দুইটা জিনিস, একটা হচ্ছে প্রিভিয়াস বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন, আরেকটা হচ্ছে প্রিভিয়াস বিসিএস এর বুয়েট প্যাটার্নের যে নট ডিপার্টমেন্টাল অংশ। এরপরও যদি সময় থাকে তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ বাংলা, যেমন বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণের আমাদের একটা বই যেটা ওই যে নবম দশম শ্রেণীর একটা ব্যাকরণের বই আছে ওইটা দেখা যেতে পারে। তারপর সাহিত্য রিলেটেড বই যে যেটা ভালো মনে করে, যেমন MP3, জর্জ MP3 এগুলো আছে। তো এগুলো আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, এত অল্প সময় নিশ্চয়ই কেউ এগুলো নিয়ে আর মাথা ঘামাবে না, তো এটা আসলে উচিত না। তো সেক্ষেত্রে যেটা করা যেতে পারে যে এখন আপাতত অল্প যে সময় আছে সেখানে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো মতো দেখে গেলেই বেটার হবে আর কি। তো এই হচ্ছে মোটামুটি নন ডিপার্টমেন্টালের প্রিপারেশনের বিষয়ে যদি বলি। আচ্ছা, এরপরে লাস্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজির বিষয়। আচ্ছা, এই স্লাইডটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সময় এবং হচ্ছে সেই সময়ের সাথে টাইম ম্যাচ করে আমাদের অ্যান্সার করা, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। যে আমরা হয়তোবা অনেক জানতে পারি, হয়তোবা অনেক জানে, অনেক এরকম থাকতে পারে, কিন্তু দেখা যায় পরীক্ষার হলে গিয়ে ওই টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে পারেন। কারণ এখানে 1 ঘন্টার মধ্যে 100 মার্কসের অ্যান্সার করা লাগতেছে, যার মধ্যে 60 MCQ, হিউজ একটা বিষয়। তারপর হচ্ছে 40 মার্কসের রিটেন, তো এটার জন্য সময় হচ্ছে সব মিলাই 1 ঘন্টা। তো এটা কিন্তু আমার কাছে একটু কমই মনে হয়েছে, আমি যে পরীক্ষাগুলো দিছি বিশেষ করে পাওয়ার সেক্টরের প্রশ্নগুলো এরকম ছিল। আর গ্যাস সেক্টরে আগে একটু ফ্লেক্সিবিলিটি ছিল, বাট এটা হচ্ছে এবার পেট্রো বাংলায় যেটা দেখলাম যে পাওয়ার সেক্টরের মতো এরকম 1 ঘন্টায় 100 নাম্বার এটাই করছে। তো সেক্ষেত্রে এটা একটু ভালো মতো ফলো করতে হবে এই স্ট্র্যাটেজিটা, যে হচ্ছে নন ডিপার্টমেন্টাল এবং ডিপার্টমেন্টাল আগে থেকেই এটা আমার মনে হয় যে একটু ভাগ করে নেওয়া উচিত সময়টা, যে কোনটার জন্য আমি কত সময় দিব। নন ডিপার্টমেন্টাল আমার 60 MCQ আছে, এটার জন্য আমি কতটুকু সময় ব্যয় করব, বা আমার কাছে ডিপার্টমেন্টাল 40 মার্কস আছে, এটার জন্য কতটুকু সময় ব্যয় করতে পারি। তো এক্ষেত্রে রাফলি একটা হিসাব মাইন্ডসেট নিয়েই কিন্তু পরীক্ষায় হলে অ্যাটেম্পটটা নেওয়া উচিত। কারণ দেখা যায় অনেক সময় 60 MCQ আছে, আস্তে ধীরে করতে করতে আমার শুরু করলাম, শেষ করতে করতে 40-45 মিনিট চলে গেল। সেক্ষেত্রে আমি আর ডিপার্টমেন্টাল অংশ দেখা গেলো আমি আর ভালো করতে পারলাম না, সময় পাইলাম না। তো সেক্ষেত্রে আসলে আমার কোনো লাভ হইলো না। এই জন্য অনেক জানা থাকা সত্ত্বেও এটা কিন্তু অনেক সময় একটু প্রবলেম হয়। এই জন্য এই এক্সামে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে হবে যে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা, যে আমার 60 MCQ এর জন্য তো আমাদের মোটামুটি নর্মালি ম্যাক্সিমাম 30 মিনিটস, এর বেশি সময় আমার মনে হয় না দেওয়া উচিত হবে। কারণ পরবর্তীতে রিটেন যে পোর্শনটা আছে সেক্ষেত্রে 5টা থেকে 8টা কোশ্চেন অ্যান্সার করা লাগতে পারে। তো সেটার জন্য মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় লাগে। তো এই জন্য MCQ পোর্শনটা অবশ্যই ভালো মতো আগে শেষ করে ফেলতে হবে, এবং হচ্ছে 30 মিনিটসের মধ্যে এটা শেষ করলে খুব ভালো হয়। তাহলে সেক্ষেত্রে রিটেন অংশটা একটু ভালো মতো অ্যান্সার করা যাবে। এবং আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে যেহেতু এখানে নেগেটিভ মার্কিং এর বিষয়টা নাই,
মোটামুটি নিশ্চিত, যেটা আমি যতগুলো পরীক্ষা দিয়েছি। তো নেগেটিভ মার্কিং যেহেতু নাই, তাহলে প্রত্যেকটা কোশ্চেনই অ্যাটেম্প করা উচিত এবং প্রথম দেখাতেই যেটা মনে হয় এটা আসলে গোল্লা ভরাট করে দিয়ে আসা উচিত, যে 60টা গোল্লা আছে 60টাই একবারে ভরাট করে দিয়ে আসা উচিত। কারণ এক্ষেত্রে যেহেতু নেগেটিভ মার্কিং নাই, সুতরাং ওই ভয়টা আর নাই এই জায়গায়। এই জন্য একবারে ফার্স্ট টু লাস্ট 30 মিনিটসের মধ্যে একবারে হচ্ছে এমসিকিউ পোর্শনটা কমপ্লিট করলে, সেক্ষেত্রে পরবর্তীতে 25 মিনিটের মধ্যে যদি ডিপার্টমেন্টাল অংশটা মোটামুটি কমপ্লিট করা যায়, বাকি 5 মিনিট থাকলো মোটামুটি একটা রিভিশন দেওয়ার জন্য। তো এইভাবে একটু ধরে নিয়ে যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখা যায়, তাহলে সেক্ষেত্রে মনে হয় যে একটা ভালো আউটপুট এক্ষেত্রে পাওয়া যেতে পারে। তো এটা অবশ্যই একটু মাথায় রেখে যেতে হবে যে আমার টাইম যেটা যতটুকু আছে এই হিসাবে আমি কিভাবে অ্যান্সার করব। তো এই হিসাবটা একটু মাথায় রেখে আমার মনে হয় যে পরীক্ষায় সেট হওয়া উচিত। তো এই পর্যন্তই আমার মোটামুটি প্রিপারেশন নিয়ে এবং এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে যতটুকু বলার ছিল এটাই হচ্ছে। আর আমার মনে হয় না এখানটা পার্টিসিপেট ওইরকম কেউ আছে, তো তারপরে যদি কোনো কোশ্চেন থাকে জুয়েল বলতে পারো। আচ্ছা, স্পেসিফিক প্রশ্ন এখানে সরাসরি স্টুডেন্টরা থাকলে হয়তো ভালো হতো, কারণ আমার পক্ষ থেকে এই স্পেসিফিক প্রশ্ন করা কঠিন। আচ্ছা, তোমার নেক্সট স্লাইড যদি না থাকে তাহলে তোমার আচ্ছা ঠিক তুমি আছে, মোটামুটি তুমি এক কাজ করো, আমাকে মানে ধরো সবটা একটু সামারি দিয়ে দিতে পারো, পুরোটা একটু সামারি দিয়ে দিতে পারো আর কি। যা যা বললাম এটার একটা সামারি দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা মোটামুটি প্রিপারেশন নিয়ে আমাকে বলতে বলা হয়েছিল, তো এক্ষেত্রে আমি যেটা প্রথম থেকে যদি একটু জাস্ট বলি, যে প্রথমে আমি হচ্ছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে বলছি। 100 মার্কসের একটা হ্যাঁ, প্রশ্ন থাকবে নর্মালি 1 ঘন্টার সময়, 60 এমসিকিউ আর হচ্ছে 40 ডিপার্টমেন্টাল। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে। আর প্রিপারেশনের বিষয়ে আমি যেটা বললাম যে ডিপার্টমেন্টাল আর নন ডিপার্টমেন্টাল দুইটা অংশ। তো ডিপার্টমেন্টালের মধ্যে বললাম যে 40 মার্কসের প্রশ্ন হবে, সেক্ষেত্রে ম্যাথের উপর গুরুত্ব বেশি থাকবে। আর এছাড়া ডায়াগ্রাম প্লাস ড্রয়িং টাইপের কিছু কোশ্চেন থাকবে। drawing। আর নন ডিপার্টমেন্টাল অংশে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে 15 করে 60 মার্কসের টোটাল কোশ্চেন থাকবে আর কি। এই হচ্ছে ছিল। আর এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে যেটা বললাম যে টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, যেহেতু 1 ঘন্টার মধ্যে 100 মার্কসের অ্যান্সার আমার করা লাগতেছে। তো এক্ষেত্রে টাইমটাকে অবশ্যই আমি কোন হিসাবে কোন পার্টে কতটুকু সময় ব্যয় করব এটা মাথায় রেখে আমার মনে হয় যে পরীক্ষার হলে সেট হওয়া উচিত। এই ছিল আমার মোটামুটি স্লাইড। আচ্ছা, অনেক অনেক শুক্রিয়া মাহমুদ। আসলে আমিও গরমে এমন অবস্থা হয়েছে এই যে আসলে কথা যে একটু তোমার সাথে যোগ দিব সেটা পারতেছি না। আহ, যাই হোক, তুমি অনেক কষ্ট করে সময় দিলা, এর জন্য অনেক অনেক শুক্রিয়া। আচ্ছা, না তোমাকে আমাদের ধন্যবাদ। যারা হচ্ছে অডিয়েন্স আছেন তারা হচ্ছে তারা অনেক সময় নিয়ে দেখতেছেন, তাদের জন্য হচ্ছে শুভকামনা যে আপকামিং পরীক্ষা আপনার জন্য ভালো হোক। সবার কাঙ্ক্ষিত চাকরি যেটা সেটা সবাই পান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।